আচ্ছা, দেখি ক্লাস শেষ হয়ে যাবে তোমার এই কাজ করতে হবে। দেখো, তাহলে এইখানে যেটা বললাম যে আমি এখন যোজক টিস্যু সম্বন্ধে পড়বো। তো যোজক টিস্যু সম্বন্ধে পড়তে হলে আমাকে যেটা জানতে হবে, যোজক মানে কি। যোজক মানে হলো কানেকশন, কানেকশন মানে যে যোগ করে। তাহলে এই যে যোজক বা কানেকটিভ টিস্যুতে মাত্রিকার পরিমাণ বেশি থাকে। ওই যে বললাম যে ওদের মধ্যে সেলের চেয়ে বেশি মাত্রিকার পরিমাণ বেশি আছে, সেল কম মাত্রিকার পরিমাণ বেশি। ফলে ওরা কি করতে পারে, ওই মাত্রিকা অর্থাৎ যেই সেলগুলো আছে সেগুলোকে প্রচন্ড রকমের নাচ্ছার মানে নারিশ করে। নারিশ মানে হলো পুষ্টি টুষ্টি দিয়ে একদম ঠিক রাখে। তো ফাইব্রাস যে যোজক টিস্যু আছে, যোগ আমরা প্রথমে বলতে কি? বললাম যে যোজক টিস্যুর মধ্যে আবার এটা হয় প্রধানত মূলত তিন প্রকার। এক হলো ফাইব্রাস যোজক টিস্যু। ফাইব্রাস বলতে আসলে কি বোঝা যায়? ফাইব্রাস ফাইবার থেকে আসছে, হ্যাঁ। ফাইবার মানে ফাইব্রাস মানে একটা সুতার মতো, মনে হচ্ছে যে কি কানেকশন দিবে। একটা সুতার মতো, আমরা যেমন সুতা দিয়ে সেলাই করে ফেলি, সেটা এখন একদম সুতার মতো হবে। ফাইব্রাস মানে সুতার মতো করে সে একদম সেলাই দিবে। এই যে ফাইব্রাস যে যোজক টিস্যু আসবে তারা কি যোজক হবে। তার মানে আমি বুঝলাম টিস্যু মানে হলো অনেকগুলো সেল থাকবে, ফাইব্রাস মানে হলো সেগুলো কেমন হবে, সেগুলো সুতার মতো করে সেলাই করার মতো করবে। এবং কানেকটিভ বলতে তারা কি করবে, যোগ করবে। তাহলে আসলে দেখি কাকে কাকে যোগ করে। এই যে দেখো, আমি যদি বলি এটা আমার দেহ ত্বকে যেগুলো হচ্ছে ধরো আমার পায়ের পশম, এগুলো পায়ের পশম, এগুলো যে কারো একটা পায়ের পশম। এই যে পায়ের পশমের পরে তাহলে এটা একটা ত্বক, তাহলে এটা হলো আমার বহিত্বক। তাহলে আমার দেহের এটা বহিত্বক। তাহলে বহিত্বকের পরে এই যে নিচে যেটা আছে, এই বহিত্বকের পরে আমি দেখলাম এগুলো সব আমার পেশি। তাহলে এইগুলো এইগুলো এই অঞ্চলটা পুরোটা পেশি। তাহলে বহিত্বকের পরে এটা পুরোটা পেশি। তাহলে এই যে পেশিটা আছে, এখন দেখো আবার এইটাও একটা পুরোটা পেশি। দেখো এখান থেকে যদি করি, এটা পুরোটা পেশি। এই যে পেশিটা থাকলো, তাহলে এই বহিতকের পরে এই পেশি আর এই পেশির সাথে এখন বলো, এই পায়ের এই পেশির সাথে এই পেশির অবশ্যই অবশ্যই কানেকশন থাকা লাগে। এবং তাহলে এই যে কানেকশনটা যে থাকবে, এই কানেকশনটা থাকার জন্য এই পেশির সাথে যে কানেকশন, এই পেশির সাথে কানেকশন এবং এই হাড্ডির উপরের যে একটা প্যাটেলা থাকবে তার সাথে যে কানেকশন, এই দুইটা মিলে তাহলে এইখানে দেখো তো এই পেশির এই জায়গায় আবার এটা একদম সাদা একদম সাদা অংশটা, যদি আমি একদম সাদা অংশটা বলি, এই যে সাদা অংশটা থাকবে, এই সাদা অংশটাকে আমি খুব সহজে বলবো এই সাদা অংশটার নামই হবে হলো যোজক টিস্যু। সেই যোজক টিস্যু নাম হলো ফাইব্রাস যোজক টিস্যু। এগুলো হবে কি, ফাইব্রাস যোজক টিস্যু। তাহলে এগুলো কোথায় পাইছো? এই যে ফাইব্রাস যোজক টিস্যু যেটা পাইছো, এইটা কিন্তু এই যে ফাইব্রাস যোজক টিস্যু যেগুলো পাইছো, এইটা কিন্তু আসলে পেশির মধ্যে পাইছো। আর এটা কিন্তু পেশির মধ্যে পাইছো, এই জন্য বলা হয়ে থাকে ফাইব্রাস যোজক টিস্যু পেশিতে থাকে। কেন স্যার পেশিতে থাকবে? খুব সহজ কথা, কারণ পেশি কি করতে হবে, কানেক্টেড হইতে হবে, একটার সাথে একটা কানেক্টেড হইতে হবে। তাহলে এই একটার সাথে একটা কানেক্টেড হয় এগুলো কি দিয়ে, ফাইব্রাস যোজক টিস্যু দিয়ে। এই সমস্ত যোজক টিস্যু যদি তুমি এই ফাইব্রাস যোজক টিস্যু নাও, তাহলে ফাইব্রাস যোজক টিস্যুর ক্ষেত্রে দেখবা, দেখো এটা নিউক্লি। এখন নিউক্লি বলতে আসলে কি বোঝা, কেবল নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস নিউক্লিয়াস দেখো তো, এটা অল্প অল্প নিতে হবে, তাহলে পুরো জায়গাটাই পুরো ফাঁকা অর্থাৎ মাতৃকা আছে। তারপরে আমরা বুঝতে পারলাম, দেখো নিউক্লিয়াস আছে মানে কি, ওখান থেকে দেখে বলে ফেলতে পারবো এটা কোষ, এটা কোষ, এটা কোষ, ওখানে কোষ আছে। এগুলো সব কোষ, এগুলো সব কোষ, এগুলো সব কোষ, এগুলো সব কোষ, সব কোষ, সব কোষ। কিন্তু এইখানে বাকি যে ফাঁকা জায়গা সবটাই কি মাতৃকা। তারপর আমি বুঝতে পারলাম এখানে কিন্তু মাতৃকার পরিমাণ অনেক বেশি কোষের চেয়ে। তাই আমরা বলতে পারি ফাইব্রাস যে টিস্যু আছে এদের মধ্যে কি দেখা যায় যে মাতৃকা তো আছে, এবং এদের ক্ষেত্রে আবার ফাইব্রাস যেহেতু ফাইবার হিসেবে কাজ করবে, তো ফাইবার হিসেবে কাজ করলে এদের ক্ষেত্রে দেখা যাবে যে এই মাতৃকার উপরে ফাইবার, আমি যদি বলি এটা প্লেট, এই প্লেটের মধ্যে আমি এরকম ফাইবার, সব এরকম ফাইবার যোগ করে দিলাম। এই যে ফাইবার গুলো থাকবে, ফাইবার কিভাবে তৈরি হচ্ছে, কোষের দিয়ে তৈরি হচ্ছে, কোষ দিয়ে তৈরি হচ্ছে, okay? যে ফাইবার থাকবে, তাহলে এখানে প্রচুর পরিমাণে কি দেখবা, প্রচুর পরিমাণে ফাইবার দেখবা। তাহলে আমরা বলতে পারি এই যে ফাইব্রাস কানেকটিভ টিস্যুর মধ্যে ওদের মাতৃকায় কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে, এরকম ফাইবার বা সুতার মতো থাকে। তাহলে আমরা বলবো এই যে পেশির যেটা আছে, এই পেশির এইখানে কি থাকে, কানেকটিভ টিস্যুটা থাকবে, এই কানেকটিভ টিস্যুর মধ্যে খুব বেশি কি থাকবে, এখানে ফাইবার অনেক বেশি দেখা যাবে, ফাইবার অনেক বেশি দেখা যাবে। খুব সহজ কথা স্যার, ফাইবার অনেক বেশি দেখা যাবে কেন? অবশ্যই ফাইবার বেশি দেখা যাবে কারণ এগুলো কানেক্টেড হবে একটার সাথে একটা, সুতা দিয়ে, যেমন জালের মধ্যে, হ্যাঁ, এরকম এটা ধরো একটা বড় জাল আছে, এই জালটা কি হবে, এইখানে দেখো তো ওই জালটা যে দড়িটা থাকে, আমরা যে জাল মারি, এই দড়িটা কিন্তু দড়িটার সাথে কিন্তু দেখতো, এই যে বিশাল বড় এই জালের সব অংশ দিয়ে 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 কিন্তু কোথায় হয়, এইটার সাথে মিলিত হয়ে যায়। সেম ভাবে বেশি সব অংশ আইসা এইটা দিয়ে কি হবে, মিলিত হবে। কোনটা দিয়ে মিলিত হবে স্যার? এবার ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে, যে ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে, এই ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তারা কি হবে, মিলিত হবে। তাহলে আমরা বলতে পারি ফাইব্রাস কানেকটিভ টিস্যু হলো এক ধরনের যোজক টিস্যু,
এগুলো দেহত্বকের, যেটা যদি দেহত্বক বলি, দেহত্বকের নিচে পাইলাম। এবং ওগুলো থাকে কোথায়? পেশির সাথে। এটাতে পেশি, এই যেগুলো পেশির সাথে থাকে, এইটুকু মনে রাখলেই হবে। এবং এগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য কি, যেহেতু ফাইব্রাস, তাহলে অবশ্যই এর ভিতরে কি থাকবে, যেটা ফাইবার অর্থাৎ সুতা, ফাইব্রাস মানে হলো সুতাময় বা তন্তুময়, তাহলে এদের মধ্যে তন্তু বা সুতা বেশি থাকবে। এই জন্য বলা হয়ে থাকে এদের মধ্যে তন্তুর আধিক্য দেখা যায়। তোমরা কি বুঝছো? জি স্যার। এখন দেখো ফাইবার, এরপর সে স্কেলিটাল যোজক টিস্যু। এর যদি স্কেলিটাল যোজক টিস্যু থাকবে, স্কেলিটাল যোজক টিস্যুর ক্ষেত্রে কি হবে? তার স্কেলিটাল যোজক টিস্যু আসলে কি? স্কেলিটাল যদি তুমি মনে রাখো, স্কেলিটাল, স্কেলেটন, কেউ কি বলতে পারবা স্কেলেটন অর্থ কি? হাড়। স্কেলেটন অর্থ কি ক্লিয়ার এখনো হয়নি? আর একটু ক্লিয়ার করবার লাগবে, স্কেলেটন অর্থ কি? অস্থি অস্থি। আর আরেকজন বলেন তো। কাঠামো। স্যার হাড় দিয়ে গঠিত হয়, ওটা হচ্ছে স্কেলেটন। আর আরেকজন কে বলেন স্কেলেটন অর্থ কি? স্কেলেটন অর্থ কঙ্কাল। আর হাড্ডি তো হলো বোন। বোন, বোন অর্থ হাড্ডি। বাট স্কেলেটাল অর্থ কি? স্কেলেটাল অর্থ কঙ্কাল, মনে থাকবে। স্কেলেটাল অর্থ কঙ্কাল। তবে এইখানে স্কেলেটাল যদি টিস্যু আমরা যদি বলি, এগুলো আসলে কি হবে? এগুলো আসলে কি? এগুলো হলো কঙ্কাল তৈরি করবে। ওকে, এটাকে বলে স্কেলেটাল কানেকটিভ টিস্যু। আমি এখন যে স্কেলেটাল কানেকটিভ টিস্যু দিলাম, আমি যা দিচ্ছি সব মাসেল আসছে। এগুলো একটা কাজ হলো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই স্কেলেটাল কানেকটিভ টিস্যু যেগুলো থাকবে, এই স্কেলেটাল কানেকটিভ টিস্যু কারা? এটা দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে কি বলা হয়? স্কেলেটাল যোজক টিস্যু বলা হয়। আমাদের দেহের যে অভ্যন্তরীণ কাঠামো আছে, সেই অভ্যন্তরীণ কাঠামো কি আসলে বলতো? আমাদের কঙ্কাল আমাদের কি দেয় বলতো? কঙ্কাল আমাদের, বলো, আমাদের কঙ্কাল আমাদের কি দেয়? কেউ কি বলতে পারো আমাদের কঙ্কাল আমাদের কি দেয়? শক্তি দেয়। আর দৃঢ়তা দেয় এবং আকৃতি দেয়। দৃঢ়তা দেয় এবং আকৃতি দেয়। একদম মূল কথা কিন্তু এটা, কঙ্কাল কিন্তু আমাদের দৃঢ়তা দেয় এবং আমাদের কি দিবে? একটা দেহের সুন্দর মতো একটা আকৃতি দিবে। অর্থাৎ আকৃতি, যেমন কঙ্কাল ছাড়া আমি, তুমি, আমরা কেমন থাকতাম? কেমন থাকতাম? মাটির নিচে পইড়া থাকতাম, যোগ যেমন থাকতো এরকম। কিন্তু অথচ আমাদের এই মাসেলটাকে সুন্দর মতো উঠায়, একদম মাংসের পিণ্ডটা উঠায়, আমার মধ্যে একটা পিণ্ড থাকতাম, একটা মাংসের একটা পিণ্ড থাকতাম, বুঝছো? একেবারে মাংসের একটা পিণ্ড থাকতাম যদি কঙ্কাল না থাকতো। তার মানে তারা আসলে কি করবে? তারা আসলে কঙ্কাল গঠন করবে। তারা আসলে কি করবে বলতো? কঙ্কাল গঠন করবে। তাহলে আমরা বলতে পারি যে দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে, অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী যেটা থাকে সেটা হলো কঙ্কাল বা বোন। তাহলে সেই কঙ্কাল গঠনকারী যে টিস্যু থাকবে তাকে বলবো আমরা স্কেলিটাল যোজক টিস্যু। স্কেলিটাল যোজক টিস্যু, এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করবে। তার মানে যেটা আমাদের কি করবে? অভ্যন্তরীণ কাঠামো গঠন করতে দিবে, সেটাকে আমরা বলবো কি বলবো? স্কেলিটাল কানেকটিভ টিস্যু। তাহলে এগুলো যেটা দিবে, এগুলো যেহেতু কঙ্কাল তৈরি করবে, তাহলে এগুলো আমার দেহকে দৃঢ়তা দিবে, আকৃতি দিবে, হ্যাঁ। এবং অঙ্গ সঞ্চালন এবং চলনে সহায়তা করবে। অঙ্গ সঞ্চালন এবং চলনে সহায়তা করা কি? কঙ্কালের কারণেই তো তুমি হাতটাকে টুকটুক করে নাড়াইতে পারতেছো, তারপরে পাটাকে নাড়াইতে পারতেছো, মাথাটাকে ধরাইতে পারতেছো। তাহলে এই যে এগুলো আসে, তাহলে আমি অঙ্গ সঞ্চালন করতে পারি না। এরপর আসলো চলন, তুমি তো চলতে পারতেছো। কঙ্কাল না থাকলে তুমি জোকের মতো থাকতা, তাহলে চলার যে অসুবিধাটা, এটা তো ভয়াবহ অবস্থা হতো। এরপরে আসলো এই যে মস্তিষ্কের মধ্যে যে আমাদের যে ব্রেইনটা আছে ভাই, আমাদের যে ব্রেইনটা যে কত ইম্পর্টেন্ট, এইখানে যে ব্রেইনটা আছে, এই ব্রেইনটার মধ্যে যে এই যে খুলিটা আছে, তার দিকে যে খুলিটা আছে আমাদের ব্রেইনের, সেই ব্রেইনের তো আমাদের প্রচুর ব্রেইনের কোষ আছে, যে ব্রেইন সেল, হ্যাঁ। এখানে প্রচুর ব্রেইন সেল আছে। এই ব্রেইন সেলকে কি নিরাপত্তা দিতে হবে না? নিরাপত্তা দিতে হবে। এই ব্রেইন সেলকে নিরাপত্তা দেয় কে? এই যে মাথার যে খুলির হাড্ডি, এই খুলির হাড্ডি ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, স্পেনয়েড, অ্যাথময়েড, এইরকম কতগুলো তোমরা এরকম হাড় পাবা। 206টা হাড়ের নাম মুখস্থ করতে পারো খুব সহজে। তো এই 206টা হাড়ের নাম মধ্যে যে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, স্পেনয়েড, অ্যাথময়েড, এই যে জিনিসগুলো আছে, এগুলো এই যে এখানে দেখো, এইটা পুরোটা কি করছে? এটা ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, এরা কিন্তু সুন্দর মতো
এইটাকে ধরে রাখছে, ভিতরে মস্তিষ্কটাকে ধরে রাখছে। এরপরে আসলো স্যার, আমার যে মেরুদণ্ডটা আছে সেই মেরুদণ্ডটা কি করছে, সেই মেরুদণ্ডটা ধরো এই যে এইটা যদি দেহ, এটা যদি আমার মাথা হয়, তাহলে আমার এইখানে যে মেরুদণ্ড, আমি যে দাঁড়ায় আছি সেই মেরুদণ্ডটার ক্ষেত্রে কি করছে, এই মেরুদণ্ডটার ভিতরে দিয়ে কিন্তু এই যে এখান থেকে ব্রেইনের, এখান থেকে ব্রেইন তো আছে, ব্রেইনের পরে কিন্তু এখান থেকে উঠে গিয়ে আমাদের কিন্তু আরো এই এখানে ধর আমাদের নার্ভাস, এই যে নার্ভ গুলো কিন্তু এখান থেকে বের হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই যে এখানেও কিন্তু ধরো, আমি একটা ছোট্ট কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনবা। ধরো তোমার এখন কি আসলো, ধরো তোমার এখন গায়ে মশা বসলো, তুমি ঠাস করে মশাটা, মানে অথবা কেউ তোমাকে খোঁচা দিল, এমন একটা খোঁচা দিল, পিঞ্চ করার সাথে সাথে তুমি হঠাৎ করে তোমার প্রচন্ড ব্যথা লাগে গেলো। তুমি পিঞ্চ করার সাথে সাথে তুমি তো এইটা ভাববা না, এইটা কি ভাববা, ও আমাকে কেউ পিঞ্চ করছে, মানে খোঁচা দিয়েছে, আচ্ছা আমার তো ব্যথা লাগছে, আমি হাতটা সরাই। এইটা তো তুমি ভাববা না ভাই, এটা তুমি কোনদিনও ভাববা না। তোমার গায়ে পিঞ্চ লাগার সাথে সাথে তুমি লাফ মাইরে উঠে সরে যাবা, বা তুমি হাত দিয়ে তুমি ভাবা কি হলো, পিঞ্চ লাগলো কোথায়। এই যে তুমি সাথে সাথে করলা এইটা কিন্তু, এই যে তুমি হাত দিয়ে বা সরালা, এই যে হাত দিয়ে জিনিসটা সরালা, তুমি কিন্তু এটা ভাবো না, এই যে প্রথমবার বললাম যে ও আমার এখানে পেন্স লাগছে, আমি কি সরাবো, এইরকম জিনিস তুমি ভাবো না, তুমি সরাসরি হাতটা ইউজ করছো, পুরোখান থেকে ধরো সরাই ফেললাম। এই ঘটনাটা কিন্তু ব্রেইন করে নাই, এই ঘটনাটা কিন্তু এখানেই সিদ্ধান্ত হয়েছে, মেরুদণ্ডের ভিতরে। এই যে মেরুদণ্ডের ভিতরে মেরুরজ্জু আছে, এই মেরুরজ্জুর ভিতরেই কিন্তু এইটা একটা সেন্টারের মতো কাজ করছে। এখান থেকে অতি দ্রুত, ধরো তোমার এইখানে এই হাতটা হলো এখানে, এখানে একটু পিঞ্চ করছে বা সেকা লাগছে মোমবাতির, তুমি হাত সরাই ফেললা, এই হাত সরাই ফেললা কেন, তাহলে তুমি সেকাটা যে লাগছে তোমার এখানে, অতি দ্রুত অতি দ্রুত এইটা ইলেকট্রিক পালস যেভাবে কাজ করে এইভাবে এখানে চলে আসছে। এখান থেকে আবার সিদ্ধান্ত, এখান থেকে পালসের মতো করে এখানে চলে গেছে, কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেছে। তাহলে আমি বলতে পারি আমার মস্তিষ্ক, ব্রেইন সবকিছু সবকিছু সুরক্ষিত রাখে, ঠিক আছে, অনেক কাজ সে ব্যবস্থা ঠিক আছে, কিন্তু আমার আরো কিছু কাজ আছে, আমার আরো কিছু এখান থেকে এই যে নার্ভাস সিস্টেম গুলো, অনেক সময় প্রেগনেন্সির সময় যে সিজার করে, সিজার করে কিন্তু আমার কি কি একেবারে পুরোপুরি অজ্ঞান করে ফেলে। না ভাই, আমার এই যে অংশগুলোটা আছে, এই নিচের অংশকে আমরা কি করে ফেলি, নিচের অংশকে আমরা অবশ করে ফেলি। কিভাবে অবশ করে ফেলি, ওই যে নিচের অংশের যে যে নার্ভ গুলো গেছে, যে নার্ভ গুলো গেছে, তাদের এই গোড়াগুলোতে আমরা কি দিয়ে দিই, এই গোড়াগুলোতে আমরা অফ করে ফেলি, গোড়া অফ করে ফেললে এখান থেকে এখানে ভেতরে কি হয়েছে তা আর বোঝার কোনো উপায় নাই, এখানে কি হয়েছে তার বোঝার কোনো উপায় থাকে না। তাই সেম ভাবে আমি বলতে পারবি, তাহলে আমি কোথায় অফ করলাম, এইখানে অফ করলাম, তাহলে এইখানে এমন কিছু আছে যারা কি করবে, যারা নির্দেশটা বহন করবে, তো এইখানে অফ করে দিচ্ছি। তাহলে আমি বলতে পারলাম, আমার যদি এটা মেরুদণ্ড হয়, এই মেরুদণ্ডের ভিতরে এখানে কিন্তু পাইপের মতো করে এখানে শক্ত কলস দিয়ে এখানে ভেতরে কাউকে না কাউকে কি করে রাখছে, আবৃত করে রাখছে। ওই আবৃত, এই যাকে আবৃত করে রাখছে ভাই, ওর নাম কিন্তু মেরুরজ্জু। ওই মেরুরজ্জু থেকে সুন্দর মতো এই দিক থেকে নার্ভ যায়, এদিক থেকে নার্ভ যায়, ধরো পেটে গেল, ধরো পিঠে গেল, তারপরে পেটে গেল, পিঠে গেল, হাতে গেল, তারপরে পায়ের কাছে গেল, নিচের দিকে গেল, তারপরে জনরঙ্গেতে গেল, এইভাবে 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 তল পেটে গেল, এইভাবে কিন্তু নার্ভ গুলো এদিকে চলে যায়। তারপর ব্রেইন থেকে আবার কি আসে, ব্রেইন থেকে কিন্তু আবার সেগুলো এখানে এখান থেকে দেখা যায়, আবার ব্রেইন থেকে কিন্তু মুখমণ্ডলীতে আসে, এই মুখে মুখে নার্ভ নার্ভ গুলো আসে, মুখে কানে এই সাইড নার্ভ আসে। আর এগুলো ছড়ায় হলো এই জায়গা থেকে, মেরুদণ্ডের ভিতরে যে মেরুরজ্জু থাকে সেখান থেকে ছড়ায় যায়। তার মানে আমি এটা বুঝতে পারছি, তাহলে আমার এত ইম্পর্টেন্ট নার্ভাস সিস্টেমটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে। তাহলে সেটা ঢেকে রাখে কে, আমার এই মেরুদণ্ডটা ঢেকে রাখে। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এই মেরুরজ্জুটাকে, আমাদের মেরুরজ্জুটাকে, মেরুরজ্জু কোনগুলো, সহজ কথা এইগুলো হলো নার্ভ। এই নার্ভ, এখানে নার্ভ, এই নার্ভ থেকে আবার শাখা প্রশাখা হয়ে বডির সব জায়গায় যায়। এই মেরুরজ্জু গুলাকে ঢেকে রাখে কে, এগুলো ঢেকে রাখে হলো আমাদের মেরুদণ্ডের হাড় গুলো, যেগুলো নাম হলো ভার্টিব্রা। এই ভার্টিব্রা গুলো আসলে আমাদেরকে এইভাবে সুরক্ষা দেয় মেরুরজ্জুকে। তাহলে আমি বলতে পারি মস্তিষ্ককে সুরক্ষা দেয় এই যে মস্তিষ্কের এই খুলি, আর এই মেরুরজ্জুকে সুরক্ষা দেয় এই মেরুদণ্ড। তাহলে এই দুই জায়গাটা সুরক্ষিত হয়। এরপরে ভাই আমার আছে কি, এরপরে আমার আছে ফুসফুস। তাহলে ফুসফুসকে ক্ষেত্রে ফুসফুসকেও তো কিনতে হবে, এটা আমার বক্ষ। তাহলে এই বক্ষের মধ্যে এটা আমার, ধরো এটা মুখ, এটা মাথা, তাহলে এইটা যেটা আমার বক্ষ, এই যে বক্ষ যেটা আছে এই বক্ষের মধ্যে আমার এখানে একটা ফুসফুস আছে, এইখানে একটা ফুসফুস আছে, আমি এটা এইভাবে দিলাম, এখানে ফুসফুস আছে। আর এই মিডল পয়েন্টে আমার এখানে কি আছে, হার্ট আছে। তাহলে হার্ট হলে একটু মিডল পয়েন্ট থেকে, এই যে মিডল পয়েন্ট থেকে একটু বাম দিকে হয়, এই জন্যই তো বলা হয় বুকের বাঁ পাশে ব্যথা। ওই যে তোমার বিভিন্ন কবিরা লেখে তো বুকের বাঁ পাশে ব্যথা।
তো এইখানে সেটা বোঝানো হচ্ছে যে একটু সে বাম দিকে চেপে থাকে, যে বাম দিকে দুই ফুসফুসের মধ্যেখানে, এবং আরটা একটু বাম দিকে চেপে থাকে। ওই যে বাম দিকে চেপে থাকে, এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার আপনি ডান দিকে আছেন কেন হাতের কাছে? তুমি একটা বই নাও, বই তোমার চোখের সামনে নাও, চোখের সামনে নিলে তোমার হাতের ডানের যেগুলা দেখবা এই সবগুলো বাম ধরবা। কেন? কারণ বইটাকে তুমি ঠিক নিয়ে এসে তোমার বুকের সামনে ধরো, বুকের সামনে ধরলে দেখবা যে বইয়ের এতক্ষণ যেটা ডান ছিল, তুমি চোখের সামনে যেটা ডান দেখতা সেটা কিন্তু এখন বাম হয়ে যাবে। তো আমরা কিন্তু এইখানে আঁকার সময় কিন্তু এইখানে যেটা ডান আঁকি সেটা কিন্তু আসলে বাম বোঝানো হয়। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখো। এটা যদি আমি বলি, তাহলে এটা আমার চোখের সামনে যেটা এখন পড়তেছে, যেমন তোমার সামনে ধরো বই আছে, বইয়ের এই ডান দিকটা কিন্তু তুমি হার্টের ক্ষেত্রে ধরবা বাম দিক। হ্যাঁ, হার্টের ক্ষেত্রে ধরবা বাম দিকটা। যখন চিত্র যখন আঁকবা এই সাইডে কিন্তু তুমি বাম দিকটা রাখবা, এই সাইডে তুমি কি রাখবা, এই সাইডে তুমি ডান দিকটা রাখবা। এটা হার্ট, এটা আঁকার সময় খেয়াল রাখবা আর কি। তো এইখানে যেটা পাইলাম, আমি যে বললাম যে আমার এখানে ফুসফুস আছে, ফুসফুসটা আমার খুবই ইম্পর্টেন্ট অঙ্গ। তাহলে তাকে ঢেকে রাখে কে স্যার? তাকে ঢেকে রাখতে হলো বক্ষ গহ্বর, তাকে ঢেকে রাখতে হলো বক্ষ গহ্বর। এই দেখো বক্ষ গহ্বর, তাকে ঢেকে রাখতে হলো বক্ষ গহ্বর। এই যে তাকে ঢেকে রাখতে হলো বক্ষ গহ্বর। বক্ষ গহ্বরে যে আমাদের হাড্ডি, এই যে এখানে এই হাড্ডি গুলো, এই সবগুলো হাড্ডি ঢেকে রাখে। তাহলে এই হাড্ডি গুলো কি দিয়ে তৈরি স্যার? এই হাড্ডি গুলো কিন্তু স্কেলিটাল স্কেলিটাল কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। তাহলে আমি বলতে পারি আমার ফুসফুসকেও সুরক্ষিত রাখে কে? স্কেলিটাল কানেকটিভ টিস্যু। আমার মস্তিষ্কের সুরক্ষা রাখে কে? যেহেতু খুলি যেহেতু হাড্ডি যেহেতু স্কেলিটাল স্কেলিটাল কানেকটিভ টিস্যু, তাহলে সেই স্কেলিটাল কানেকটিভ টিস্যু দিয়ে সুরক্ষিত থাকবে। আমার যে মস্তিষ্ক সুরক্ষিত হলো, এরপর আমার মেরুরজ্জু আছে, মেরুরজ্জুকে সুরক্ষিত রাখবে কে? মেরুদণ্ড সুরক্ষিত রাখবে। মেরুদণ্ড কি? হাড্ডি। হাড্ডি আবার কি দিয়ে তৈরি? স্কেলিটাল মাসল, স্কেলিটাল কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। তাহলে আমরা বলতে পারি মস্তিষ্ক, মেরুরজ্জু, ফুসফুস এবং আর হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড এখানে বলে ফেলছি, হৃৎপিণ্ড। এই যে এগুলোকে আসলে কে সুরক্ষিত রাখে? এগুলোকে দেহের নরম, এগুলো দেহের নরম এবং নাজুক অঙ্গ, এগুলোকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে, এগুলোকে কোনো আঘাত পাওয়ানো যাবে না। তো এগুলোকে সুরক্ষিত রাখে হলো কে? এগুলোকে সুরক্ষিত রাখে হলো আমাদের এই হাড্ডি। এই হাড্ডি যেহেতু সুরক্ষিত রাখে, এই হাড্ডি দিয়ে তৈরি হয় হলো কঙ্কাল। আর এই কঙ্কাল তন্ত্র কি দিয়ে তৈরি? এই কঙ্কাল তন্ত্র হলো স্কেলেটাল যোজক টিস্যু দিয়ে তৈরি। তাই আমরা বলতে পারি স্কেলেটাল যোজক টিস্যু আমাদের ভিতরে দেহের নরম এবং নাজুক অঙ্গগুলোকে রক্ষা করে। এরপর আসলে বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করে। এইটা কেমন ধরনের কথা? রক্তকণিকা উৎপাদন করে কোথায়? রক্তকণিকা, যে আমাদের যে রক্তকণিকা, তোমরা যে মুরগির রানটা খাও, এই মুরগির রানটা খাইলে তোমরা এখানে যখন এই জায়গাটা চাপ দাও, এই জায়গাটা মাংসটা তোমার মজা লাগে। এই জায়গাটা চাপ দেওয়ার পরে তুমি যখন মুরগির ওই ভেতরে যে জায়গাটা দেখো, এখানে খয়েরি 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 একটু কালচে খয়েরি টাইপের একটা কি থাকে, একটা মজ্জার মতো থাকে মুরগির। যে রানটা দেখো বা পাটা খাও, এখানে কিন্তু খয়েরি খয়েরি একটা মজ্জা টাইপের থাকে। এই মজ্জাটা থেকে আসলে এটাকে বলা হয় যে হাড়। এটা হাড়ের মজ্জা, বা এটাকে আমরা বলবো অস্থি মজ্জা। অস্থির মজ্জা। মজ্জা হলো একটা গাছের গুঁড়ি যদি নাও, এই গাছের গুঁড়ি একদম একদম মিডল পয়েন্ট, এটাকে বলে মজ্জা। আর আমি যদি বলি হাড্ডিটা নাও, হাড্ডিটার এই ভিতরে এই জায়গাগুলো সবগুলো আছে, এই জায়গাগুলোর মধ্যে যেই খয়েরি যেটা থাকে তার নাম মজ্জা। হাড়ের অপর নাম অস্থি, তাহলে এটাকে বলবো অস্থির মজ্জা বা অস্থি মজ্জা। এই যে অস্থি মজ্জা থেকে কিন্তু সত্যি সত্যি রক্ত তৈরি হয়। আমরা যে রক্ত বলি, এই রক্তগুলো থেকে তৈরি হয়? এই রক্তগুলো কিন্তু আমাদের এই হাড্ডির ভিতরে যে এই যে নরম অংশ আছে, এই যে তোমরা খয়েরি খাওয়ার সময় চুপ চুপ করে খেয়ে ফেলো, এই যে নেহারি খাওয়ার জন্য যে পাগল হয়ে যায়, এই ভিতরে যেটা থাকবে, এই অস্থি মজ্জাটা আছে, এই অস্থি মজ্জা থেকে কিন্তু রক্ত তৈরি হবে। এই যে অস্থি মজ্জা থেকে রক্ত তৈরি হয়, তাহলে আমি বলতে পারি না যে এই অস্থি মজ্জা তাহলে কি করবে? এই যে হাড্ডি আছে, এই হাড্ডি তো স্কেলিটাল মাসল, সরি স্কেলিটাল যোজক টিস্যু। এই স্কেলিটাল যোজক টিস্যুর মধ্যে যে মজ্জা ছিল, এই মজ্জা থেকে রক্ত তৈরি হয়েছে। তাহলে আমরা এটাও বলতে পারি স্কেলিটাল যোজক টিস্যু থেকে বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করে। এটা বুঝছো? জি স্যার। এরপর আসলো কি? কারণ না বুঝতে বলো, আমি আরেকবার বলি। আশা করি বুঝছো তাহলে। না স্যার। ঠিক আছে, তাহলে এই স্কেলিটাল যে টিস্যুটা তোমরা বুঝতে পারলা যে এখান থেকে রক্তকণিকা তৈরি হয়। তাহলে ঐচ্ছিক পেশিগুলো যে সংযোগ কি করে? সংযুক্তির ব্যবস্থা করে। ঐচ্ছিক পেশিগুলো সংযুক্তির ব্যবস্থা কিভাবে করে স্যার? ঐচ্ছিক পেশি কোনগুলো আসলে মনে রাখবা। ঐচ্ছিক পেশি হলো যেই পেশিগুলোকে আমরা ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো আমরা নাড়াইতে পারি, তাহলে তাদেরকে আমরা বলবো
ঐচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশি হলো যেটা নিজের ইচ্ছা মতো আমরা নাড়াইতে পারি, তাদেরকে ঐচ্ছিক পেশি বলে। তাহলে হাতের পেশিটা তুমি ইচ্ছা মতো নাড়াইতে পারো, পায়ের পেশিটা তুমি ইচ্ছা মতো নাড়াইতে পারো। তাহলে এই যে ঐচ্ছিক পেশিগুলো কি করে, ঐচ্ছিক পেশিগুলো কোথায় যুক্ত থাকবে স্যার? আমি আপনার আমার বডি মিলি পেশি দিয়ে দিচ্ছেন, কিন্তু পেশি থাকবে কই? থাকবে কই? এটা তো কিছু না কিছু অ্যাড হয়ে থাকবে। তাহলে পেশিটা কিন্তু যুক্ত থাকবে হলো কার সাথে? হাড্ডির সাথে। তাহলে হাড্ডির সাথে যদি পেশি যুক্ত হয়ে থাকে তার, তাহলে আমরা বলতে পারি যে এই যে এইটা একটা হাড্ডি, আর আমার একটা পায়েরই পেশি। এটা একটা এই আমাদের এই 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 পেশিটার নিচে কিন্তু হাড্ডি আছে, এই পেশির নিচে কিন্তু একটা হাড্ডি আছে। এই হাড্ডির নাম ফিমার। তাহলে সেই ফিমার, এই ফিমারের সাথে কি আছে? এই যে দেখো এরা যুক্ত আছে কে? পেশি। তার মানে আমরা বলতে পারি হাড্ডির সাথে কিন্তু বা অস্থির সাথে কিন্তু পেশিগুলো যুক্ত থাকে। তাহলে অস্থি হলো কি? অস্থি বা হাড্ডি, এই হাড্ডি হলো কি? হাড্ডি হলো একটা স্কেলেটাল যোজক টিস্যু। তাহলে আমরা বলতে পারি হাড্ডি যেহেতু পেশিকে যুক্ত রাখে, তাহলে উল্টা করে বলবো, মানে তার সাথেই বলতে পারি স্কেলেটাল যোজক টিস্যু পেশিকে যুক্ত রাখে বা সংযুক্তি করতে পারে। কোনগুলো? ঐচ্ছিক পেশি যেগুলো আছে সেগুলো এই কাজ করে। অনৈচ্ছিক পেশি তাহলে কোনগুলো? যেগুলো আমি ইচ্ছা মতো নাড়াইতে পারি না। আমার হার্টের যে জায়গাটা আছে, আমার হার্ট প্রতিনিয়ত পাম্প করে। জন্ম থেকে সেই মায়ের বডির মধ্যে থেকে আমার হার্ট এখন পর্যন্ত পাম্প করে ভাই। এই পাম্প করা এই হার্টটা আমি কি নিজের ইচ্ছা মতো নাড়াই? আমি যদি নিজের ইচ্ছা মতো আমার এই হার্টটা নাড়াইতে হতো, তাহলে কি বিপদ হইতো? তাহলে এইখানে আমরা ঘুমাই, তাহলে ঘুমাইতাম কেমনি, কি এক অবস্থা হতো? তাহলে এইখানে হার্টটা কিন্তু, হার্টের বেশি কিন্তু সব সময় কাজ করে, কারণ সে পাম্প হইতে থাকে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমি নাড়াইতে পারি না, কারণ আমার নিজের ইচ্ছাধীন না যেগুলো, তাদেরকে আমরা বলবো অনিচ্ছুক পেশি। এরকম আরো শুধু হার্ট না, বহু আমাদের ভেতরে অঙ্গ আছে যেগুলো আমরা নাড়াইতে পারি না, তাই সেগুলোকে আমরা বলবো অনিচ্ছিক পেশি দিয়ে তৈরি। তো অনিচ্ছিক পেশি কিন্তু হাড্ডির সাথে যুক্ত হয় না, হাড্ডির সাথে যুক্ত হয় হলো ঐচ্ছিক পেশি। তাই বলা হয়ে থাকে ঐচ্ছিক পেশিগুলো সংযোগ ব্যবস্থা করে। তো এটি ইম্পর্টেন্ট যে স্কেলেটাল যোজক টিস্যু আসলে কোন পেশিকে প্রযোগ করে, সে হলো ঐচ্ছিক পেশিকে সংযুক্তের ব্যবস্থা করে। গঠনের ভিত্তিতে আবার স্কেলেটাল যোজক টিস্যু যেটা থাকবে, এটা দেখতে দুই ধরনের হবে। গঠনের ভিত্তিতে স্কেলেটাল পেশি আবার স্কেলেটাল যোজক টিস্যু কয় ধরনের হবে? দুই ধরনের। তার মানে আমি এতক্ষণ যে হাড্ডি 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 বলছি, সেইটা কিন্তু হলো, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো অস্থি। তাহলে আমি এতক্ষণ যা উদাহরণ দিচ্ছি সবগুলো এই যে গঠনের ভিত্তিতে যে পেশি, ওই এটাকে বলা হয় যে স্কেলেটাল যোজক টিস্যু দুই ধরনের হয়, তার মধ্যে আমি যা উদাহরণ দিচ্ছি তা শুধু অস্থির উদাহরণ দিচ্ছি। তাহলে অস্থির যদি উদাহরণ দেই, আরেকটা আছে কোমলাস্থি। কোমলাস্থি কি? কোমলাস্থি হলো কার্টিলেজ। একটা ছোট্ট উদাহরণ দেই কোমলাস্থি। আমাদের যে এই যে আমার এই, এটা হলো কি, ধরো এটা হলো আমার মুখ। এখন এইখানে যে কানটা আছে, এটা বলা হয় কানের এই বাইরের অংশ বলে পিনা। এই কানের পিনাটা কিন্তু একটা কোমলাস্থি বা কার্টিলেজ। কানের পিনাটা একটা কোমলাস্থি। কোমলাস্থির মধ্যেই বোঝা যাচ্ছে অস্থি থেকে কোনো নরম জিনিস, অস্থি থেকে নরম জিনিসকে বলা হয় কোমলাস্থি। আমাদের পায়ের যে বাটি বলি, বাটি, পায়ের যে বাটি বলি, বলে বাটি লড়ে গেছে পায়ের, এই যে যে এখানে পায়ের যে জয়েন্টের সাথে এই জয়েন্ট যেখানে আছে, এই জয়েন্টটাকে আমরা বলবো প্যাটেলা আর কি। তো সেটা একটা কোমলাস্থি। এরপরে এইখানে যেটা থাকবে স্যার, এইখানে, এইখানে আমাদের শ্বাসনালীটা আছে। এই শ্বাসনালীটাও কিন্তু হাড্ডি না, আবার শক্ত। তো এইটাও কিন্তু একটা কোমলাস্থি। তাহলে এইভাবে আমাদের কিন্তু কোমলাস্থি থাকে। তো আমরা যেটা দেখলাম যে এইখানে ফাইব্রাস যোজক টিস্যু আসলে হয় হলো দুই প্রকার। একটা হয় হলো, সরি আমি ফাইব্রাস বলতেছি কেন, স্কেলিটাল যোজক টিস্যু হয় হলো দুই প্রকার। একটা অস্থি আর একটা কোমলাস্থি। অস্থি বলতে বোন, যেটা শক্ত, খুব বেশি শক্ত। তাহলে তার ক্ষেত্রে দেখা যাবে যে খুব বেশি শক্ত, যে জিনিস শক্ত খুব বেশি, তাকে কিন্তু ভাঙা যায়। আর জিনিস বলে না, সে কিন্তু ভাঙে মস্কায় না। আবার হলো সে কিন্তু ভাঙে না, কিন্তু আপনি বাঁকায়া ফেলতে পারেন, তার মানে রাবারের মতো একটা। আর এটা হলো কি, খুব শক্ত, ভাঙা যায়। তাহলে অস্থি কিন্তু দৃঢ়, শক্ত হয় ঠিক আছে, কিন্তু ভাঙা যায়, তার মানে ভঙ্গুর। এবং অস্থিকে তুমি টাইম না, এরকম লম্বা একটা অস্থি আছে, এটাকে তুমি বাঁকায় আবার আগের জায়গায় ফিরে আনবা, এটা জীবনও সম্ভব না। তার মানে সে ভাঙলে ভেঙেই যাবে, বাঁকবে না। তাহলে এই যে অস্থির ক্ষেত্রে তাহলে বলতে পারবা না অস্থি, তুমি এটা কি নোয়ায় আগের জায়গায় ফিরে আনতে পারবা না। এই ঘটনাটাকে বলা হয় অনমনীয়। অনমনীয়। নমনীয় মানে কি ভাই? নমনীয় মানে হলো
এইখানে এইখানে ধরো এখানে একটা হানি ট্র্যাপ আছে, এখানে একটা ট্র্যাপ আছে। এখন এই মানুষটা হলো মোটু ছোট এইটা, তো সে কি করলো, সে একটু নিজেকে ধরো একটা জোকের মতো সে একটু নিজেকে একটু বেঁকিয়ে শেকিয়ে এরকম লম্বা করে এদিকে ঢুকে এদিকে বেরিয়ে গেল। তো সে আবার আগের আগের মতো সেই তার হয়ে গেল। তো এইটা তার নমনীয় ব্যবহার সে দেখায় দিচ্ছে, এখান থেকে সে একদম একটা চেঞ্জ হয়ে গেছে, আবার কিন্তু আগে থেকে ফিরে গেছে। অস্থির ক্ষেত্রে এটা নাই ভাই। অস্থির ক্ষেত্রে অস্থি একদম সোজা লাঠি থাকবে, লাঠির মতো শক্ত থাকবে, তাকে আমরা নমনীয় করতে পারবো না, অর্থাৎ বাঁকা আবার আগে থেকে ফিরে আনতে পারবো না, তো সে ভঙ্গুর এবং অনমনীয় হবে। অনমনীয়, তাহলে এদের ক্ষেত্রে এদের যে মাতৃকা অস্থি যে থাকবে তার হাড্ডি কি দিয়ে তৈরি। এই হাড্ডির যদি আমি এখান থেকে একটা সেকশন নেই, এই হাড্ডির ভিতরে আমরা দেখবো এইখানে যে মাতৃকাটা থাকবে, এই মাতৃকার ক্ষেত্রে সবসময় সবসময় এখানে এই মাতৃকার ক্ষেত্রে কিন্তু খুব বেশি এখানে ক্যালসিয়াম থাকবে। কি থাকবে? ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকবে। এখানে যে ক্যালসিয়াম থাকবে, ওই ক্যালসিয়াম থাকার ফলে এখানে কিন্তু আরো হাড্ডির ভিতরে ক্যালসিয়াম থাকবে, আর আরো সাথে কিন্তু মানে যে লিপিড টিপিড চর্বি টর্বি থাকবে। তো এখানে যে ক্যালসিয়াম থাকবে, ওই ক্যালসিয়ামটার ফলে কিন্তু স্যার এটা প্রচন্ড শক্ত হয়। এই যে হাড্ডি যে এত শক্ত, কারণ কি, হাড্ডির যে ম্যাট্রিক্সটা আছে বা মাতৃকাটা আছে, এই মাতৃকার মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে। ছোট্ট একটা ইনফরমেশন দিই, এইখানে আমাদের যে অনেকের হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক মনে রাখবা, হার্ট কিন্তু স্ট্রোক হয় না, স্ট্রোক কিন্তু ব্রেইনে হয়। হার্ট হয় হলো অ্যাটাক, হার্ট ফেইলিওর এগুলো হয়। হার্ট ফেইল বলতে সহজ সহজ সোজা কথা বোঝায়, হার্টের কাজ হলো রক্ত পাম্প করা পর্যাপ্ত পরিমাণ। রক্ত যদি পর্যাপ্ত পরিমাণ পাম্প না করতে পারে তাকে বলা হার্ট ফেইল বা হার্ট ফেইলিওর। আর আরেকটা হলো হার্ট অ্যাটাক করছে বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এগুলো পড়বো সামনে ইনশাল্লাহ। সেই সেখানে ক্ষেত্রে দেখা যাবে যে ওখানে কি হয়, ওই যে হার্টের ধর চর্বি টর্বি খাইছে, উল্টা পাল্টা ঘুমায় না, এটা করে না সেটা করে না, ফলে চর্বি টর্বি খায়, এখানে কি হচ্ছে, প্রচুর চর্বি জমছে। তো চর্বি জমার পরে মনে রাখবা, চর্বি যেখানে দেখে ক্যালসিয়াম রক্তের মধ্যে যখন ঢুকে থাকে, ও ভাই এই চর্বি পাইলে ওই চর্বির সাথে এসে আটকায়, আটকায় একে একেবারে আটার দলার মতো কি করে তৈরি করে ফেলে। এই আপাত দানার মতো জিনিসকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। তোমার এগুলো কিচ্ছু মনে রাখা লাগবে না। ওই যে অ্যাথেরোস্ক্লেরোসিস করে ফেলে, ওই অ্যাথেরোস্ক্লেরোসিস করে ফেলার পরে আসলে কি হয়ে যায়, আসলে এখানে ব্লক হয়। তাহলে ব্লক হলে এখানে যে রক্তনালিকা রক্ত যে কণিকা গুলো আছে সেগুলো এখানে আটকে যায়, আটকে গিয়ে এই নালীটা ব্লক হয়ে যায়। ফলে দেখা যায় যে এই নালীটা আসলে যাদেরকে পীড়িত, যাদেরকে যেই পেশিগুলাকে শক্তি, যেই পেশিগুলাকে খাবার দাবার অক্সিজেন দিত, সেই পেশিগুলো এখন কিন্তু সেটা পাবে না, ফলে সেই পেশিগুলো মারা যাবে। এইভাবে হার্টের যদি একটা মেইনটা একটা পেশি আছে, একটা একটা ধমনী আছে, উইডোজ ধমনী বলা হয়, মানে বিধবার ধমনী। কারণ কি, ওই বিধবা কি করে, বিধবা হয়ে হলো যে মূলত পুরুষ মানুষের হার্ট অ্যাটাক বেশি হয়। তো তো ওই হার্টের ওই নালীটাই বেশি ব্লক হয়, ওই নালীটা বেশি ব্লক হয়ে গেলে দেখা যায় পুরুষ মানুষ বেশি মারা যায়। তো ওই নালীটার নাম দিচ্ছে উইডোজ। হ্যাঁ, এটা হলো বিধবার নালী আর কি, যদি বলি বিধবা রক্ত নালী। কারণ কি, ওখানে স্বামীরা মারা যায় বিধায়, মানে পুরুষ মানুষ মারা যায় বিধায় ওই নালীটা ব্লক হইলেই দেখা যায় যে হার্টটা কাজ করা বন্ধ করে দেয়। ফলে দেখা যাচ্ছে যে ওখানে এই স্বামীটা মারা যায় বা পুরুষটা মারা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যালসিয়াম কেন ঘটনা করছে, ওই নালীটার ভিতরে কি হয়, ওই নালীটার ভিতরে এই জায়গাগুলোতে কি থাকে, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে এখানে কি বলবো, লিপিড বা চর্বি জমে যাবে। সেই চর্বিগুলো দেখে দেখে ক্যালসিয়াম এসে এসে শক্ত করে দিবে, শক্ত করে দিয়ে আটার তলা আমাদের করে দিবে। এইভাবে আসলে হার্ট অ্যাটাক তৈরি হয়। এই সেম ঘটনাটা যদি স্যার কোথাও হয়, এই সেম ঘটনা যদি ব্রেইনে হয়, তাহলে সেটা ব্রেইন স্ট্রোক হবে। এইভাবে আর কি স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হয়। তো এইখানেও আমি দেখলাম, এইখানে কিন্তু এই হাড্ডি যে আছে, এই হাড্ডির যে বলি, এই হাড্ডি যে মাতৃকা থাকবে, এই মাতৃকার মধ্যে এখানেও কিন্তু ক্যালসিয়াম দেয়, প্রচুর ক্যালসিয়াম থাকে। এই প্রচুর ক্যালসিয়াম, আমি শক্ত কথাটা বোঝানোর জন্য ওইখানে হার্টের ওখানে গেছি। এইখানে প্রচুর ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়াম থাকার পরে এটা খুব শক্ত হয়ে যায়। বুঝতে পারছো? এই যে শক্ত হয়ে যায়, এই জন্য হাড্ডিটা একটু বেশি শক্ত হয়। কারণ কি, হাড্ডির এই যে অস্থির ম্যাট্রিক্স বা মাতৃকায় কি থাকে, ম্যাট্রিক্স বা মাতৃকায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমে। অপরদিকে অপরদিকে যেটাকে বলছি কার্টিলেজ, ওই কার্টিলেজ ওই কার্টিলেজ হলো কোমলাস্থি। এটার মধ্যে কি হয়, এটার মধ্যে কিন্তু এরকম ক্যালসিয়াম জমে না। তাহলে এটা কোথায়, আমাদের যে নাকটা আছে, এই নাকটা এই নাকটা কিন্তু কি, এই নাকটা আমাদের যে মুখের এই নাকটা থাকবে, এই নাকটা হবে একটা এই নাকটা হবে একটা কি, এইখানে কোমলাস্থি দিয়ে তৈরি। এবং আমাদের যে কানের যে কান, এই কানটা এটাকে বলে পিনা, বাইরে কানের বাইরের অংশকে বলা হয় পিনা। এই পিনাটাও কি দিয়ে তৈরি, এই পিনাটাও কিন্তু কোমলাস্থি দিয়ে তৈরি বা কার্টিলেজ দিয়ে তৈরি। আমাদের যে কি থাকে, শ্বাসনালী থাকে, এই শ্বাসনালীটাও কিন্তু কার্টিলেজ দিয়ে তৈরি বা
কোমলাস্থি দিয়ে তৈরি। এই ছিল আমাদের কোমলাস্থির কথাবার্তা। এরপর আসলো কি, এরপর সব তরল যোজক টিস্যু। তো তরল যোজক টিস্যুর ক্ষেত্রে যেটা থাকবে সেটা হলো কি, যে এইটা হলো, যে আমরা তো দেখলামই যে এখানে যোজক টিস্যু দুইটা পাইলাম। এখন আরেকটা হলো কি, এই তরল যোজক টিস্যু যেটা, ওদেরকে কি বলবো, ওদের যে তরল বলা হয় শুধুমাত্র এই জন্য, ওই মাতৃকা যেটা থাকবে, ওই মাতৃকাটা থাকবে থকথকে তরল, থকথকে না, আরো বেশি। এখানে এই মাতৃকাটা থাকবে হলো একদমই 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 তরল থাকবে। এই মাতৃকাটা তরল থাকার মধ্যে এইখানে বিভিন্ন জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকবে, বিভিন্ন জৈব পদার্থ থাকবে, বিভিন্ন জৈব পদার্থ এই মাতৃকার মধ্যে থাকবে। তখন কি করবে, এই মাতৃকার মধ্যে যখন এইরকম বিভিন্ন জৈব পদার্থ থাকবে, সাথে এইখানে আরো কি থাকবে, এইখানে প্রচুর পরিমাণ তরল থাকবে, তখন আমি এটার মধ্যে যে টিস্যুগুলো দেখবো, এই টিস্যুগুলো সব তরলে দ্রবীভূত দেখবো। তো তরলে দ্রবীভূত দেখা মানে হলো কি, এইটা একটা কি টিস্যু, এটা হলো একটা তরল টিস্যু। তবে এগুলো আবার কি, এগুলো আবার যোজক, এগুলো আবার কি, যোজক। তাহলে তরল এবং এগুলো একই সাথে কি, যোজক টিস্যু। এদের কাজ, কাজের ধরন অনুযায়ী এরা কি হওয়ার থাকে, এরা হলো যোজক টিস্যু। এগুলো কি করবে, যোজক টিস্যুর কাজ কি, সে কানেকশন দিবে। সে কানেকশন দিবে কি হবে, এক মাথা থেকে কানেকশন কানেকশন দিবে। এখন আমি যদি স্যার এখান থেকে কিছু একটা জিনিস ওইখানে বহন করে নিতে যাই, তাহলে আমার এখানে সেতু থাকতে হবে, তাহলে সেতু থাকবে। কিন্তু এই টিস্যুগুলো কি করবে, এই টিস্যুগুলো এই সেতু, ধরো এটা একটা রক্তনালী, এই রক্তনালীর মধ্যে দিয়ে টুক 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 করে সে এখান থেকে যাবে, আলটিমেটলি সে কিন্তু এখানের সাথে এখানে কিন্তু কানেকশনে চলেই আসলো। তাহলে আমরা বলতে পারি সে কানেকটিভ টিস্যুর মতো করে কাজ করলো। তাহলে কানেকটিভ টিস্যুর মতো যদি কাজ করে, তাহলে আমরা বলতে পারি তরল যোজক টিস্যু যেটা বলি, এটা আসলে কানেকটিভ টিস্যু। মানে হলো এটা হলো একটা তরল যোজক কলা। এদের ক্ষেত্রে দেখা যাবে যে এরা বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করবে। কেন তার পরিবহন করবে, তরল যোজক টিস্যুর একটা ছোট্ট উদাহরণ হলো রক্ত। এই রক্তের মধ্যে থেকে, রক্তের মধ্যে দিয়ে ধরো রক্ত হলো, রক্ত কণিকা হলো 3 প্রকার। আচ্ছা, আমি রক্তের নিয়ে আর কথা বলতেছি না, আমাদের এটা কেটে যাবে। তোমরা শুধু শুনে যাও যে এই টিস্যুর প্রধান কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, কারণ সেটা রক্ত দিয়ে যাবে। আবার রক্তের আরেকটা কাজ হলো কি, রক্তের আরেকটা কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা। হ্যাঁ, বেশ। আচ্ছা, কাটেন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা, কারণ রক্তের মধ্যে শ্বেত রক্ত কণিকা নামক এক ধরনের রক্ত কণিকা আছে, সে রোগ প্রতিরোধ করবে। এবং রক্তের মধ্যে আরেকটা আছে অনুচক্রিকা, সে রক্ত জমাট বাঁধাবে। তাহলে আমি কি বলতে পারি না, আসলে এই যে টিস্যুটা আছে তরল যোজক টিস্যু, যদি আমি শুধুমাত্র রক্ত ধরি, তাহলে রক্তের ক্ষেত্রে সে কি করবে, রক্তের আরবিসি বা লোহিত রক্ত কণিকা, আমি সামনে রক্ত পড়াবো, রক্তের লোহিত রক্ত কণিকা কি করবে, রক্তের লোহিত রক্ত কণিকা অক্সিজেন পরিবহন করবে, কার্বন ডাই অক্সাইড পরিবহন করবে। এবং এই রক্ত রসের মধ্যে দিয়ে, রক্তের রস, রক্তের যে রস,